আরে লেবু, আজকে তো দেখছি স্যারের আসতে দেরি হচ্ছে, তুই একটা গান শোনা না, তাহলে একটু সময়টা কাটবে। না রে, কোনো গান কোনো কবিতা আমি আর ক্লাসের মধ্যে করব না বটে। আগের দিন আমি পুরোপুরি ফেঁসে গেছি স্যারের কাছে, তোরাও সবাই মিলে আমাকে ফাঁসিয়ে দিয়েছিস। তুই যে স্যারকে যে কবিতাটা শোনালি ময়না মুখ বলে, এবার স্যার তো সেটা বুঝতে পারিনি, সেই জন্য তোর উপরে রেগে গেছিল। এখানে আমরা আবার কি করলাম? লেবু ব্রো, তোমার এখানে কোনো দোষ ছিল না, ওটা স্যারেরই ভুল ছিল, সুতরাং ওইসব কথা ভুলে যাও। আজকে একটা গান শোনাও লেবু ব্রো। না না, আমি আর গান শোনাবো না বটে। আগের দিন যেভাবে আমি ফেঁসে গেছি, আমি চাই না এইভাবে যাতে আর কোনোদিন আমি ফাঁসি। হ্যাঁ রে পেছি, তুই কিছু বল, না হলে লেবু তার গান গাইছে না দেখছি। তুই বললে লেবু অবশ্যই গাইবে। লেবু সোনা, প্লিজ প্লিজ একটা গান শোনাও লেবু সোনা। না রে পেছি, আগের দিন আমি যেভাবে ফেঁসেছি আমার একদম ইচ্ছা করছে না, প্লিজ তুই কিছু মনে করিস না পেছি। লেবু সোনা, এটা তুমি কিন্তু ঠিক করলে না। এই না বলে আমার মনের অন্তরে তুমি হাতুড়ি মেরে দিলে। আজকে আমি ভীষণ দুঃখ পেলাম লেবু সোনা। আমি আজ পর্যন্ত কাউকে কোনো দুঃখ দিইনি বটে। আজকে পেয়েছি যখন বলছে, ঠিক আছে একটা কবিতা আমি শোনাবো, কিন্তু গান আমি করব না বটে। তাহলে একটা মজার কবিতা শোনাচ্ছি, সবার মনটা একটু ভালো করেই দিচ্ছি। কবিতাটা ভালো লাগলে সবাই মিলে একটু হাততালি দিয়ে আমাকে সম্মান জানাস বটে। আচ্ছা ঠিক আছে, সবাই মিলে হাততালি দিয়ে তোকে বেশি বেশি করে সম্মান জানাবো। এবার বেশি দেরি না করে তুই কবিতাটা শোনা দেখি। কবিতার নাম আই অ্যাম অবাক। চাঁদনি রাতে বদনা হাতে কুত্তা দিল ডাক, আই অ্যাম অবাক। নিশি আইতে জেগে দেখি গাছের আগাই কাক, আই অ্যাম অবাক। তোর ঢুকেছিল ঘরের ভেতর, দরজা ছিল ফাঁক, আই অ্যাম অবাক। মোবাইল নিল, টিভি নিল, রিমোট না হয় থাক, এটা দেখে পুরোপুরি আই অ্যাম অবাক। আজকে আর দিব না, এই পর্যন্তই থাক, আই অ্যাম অবাক, আই অ্যাম অবাক। কবিতাটা কিরকম লাগলো একটু হাততালি দিয়ে জানাস বটে। লেবু ব্রো, সত্যি তোর প্রতিবার শেষ নেই, ভীষণ ভালো হয়েছে কবিতাটা। ফেলু, লেবুতে এত সুন্দর একটা কবিতা বলে আমাদের মনটা ভরিয়ে দিল। তা তুই তো কালকে কোথায় নাকি নেমন্তন্ন খেতে গেছিলি, তাহলে সেই নেমন্তন্ন কি খাওয়ালো আমাদের একটু বলবি না? ফেলু ব্রো, এটা কিন্তু ঠিক হলো না। আমরা যেখানে যাই একসাথে যাই, নেমন্তন্ন বাড়ি হোক আর পিকনিক হোক, আমাকে না জানিয়ে তুই চলে গেলি। আচ্ছা গেলি তো গেলি, আমাকে একটু বললিও না কি কি খাওয়ালো সেখানে। যাই হোক, স্যার যখন আসতে দেরি করছে তাই এখানে একটু বলে দে না কালকে কি করলি ওইখানে। আমি জানি ঘেটু, আমরা যেখানেই যাই একসাথেই যাই, কিন্তু কালকে তো আমি মাসির বাড়ি গেছিলাম রে, কালকে তো ছুটি ছিল, তাই ওইখানে হঠাৎ করেই ওই পিকনিকের আয়োজন হয়েছিল, সেই পিকনিকেই আমরা একসাথে আনন্দ করেছি। আচ্ছা ঠিক আছে, তোরা যখন বলছিস স্যার যখন আসতে দেরি করছে, সেই জন্য আমি তোদেরকে শোনাচ্ছি পিকনিকে কালকে কি কি মেনু হয়েছিল। শোন তাহলে তোরা। ঘুম থেকে উঠলাম যখন তখন বাজে হচ্ছে সকাল 6টা। 2 গ্লাস আখের রস হাতে দিয়ে চলে গেল। তারপর 6:20 তখন দুধ চা আর একটা ক্রিম কেক দিল। সকাল 7টার সময় লুচি দিল, চিকেন কষা দিল, ছাঁট দিয়ে বাঁধাকপির ঘন্ট দিল, তেঁতুল ও কুমড়ার চাটনি দিল, 2 পিস রসগোল্লা দিল, বুঝলি। এরপরে যখন সকাল 9টা হলো তখন ডিম সেদ্ধ দিল একটা, আর 1 গ্লাস দুধ দিয়ে চলে গেল। তারপর একটু খেলাধুলা করলাম সবাই মিলে। এরপর 12টা যখন বাজলো, ভাত দিল, আলু ভাজা দিল, ফুলকপি দিল, চিংড়ি মাছ দিয়ে, আর তারপর মাংস কষা আর আমুদি মাছ দিয়ে তেঁতুলের টক আর 2 পিস দানাদার দিয়ে চলে গেল। তার ঠিক পরেই ওই 12:30টা নাগাদ 1 গ্লাস গরম দুধ দিল, দিয়ে বললো এবার তোমরা গিয়ে একটু বিশ্রাম করো, দিয়ে 3:30টার সময় আসবে। 3:30টার সময় আবার যখন গেলাম, এক দুধ চা দিল আর একটা করে বিস্কুট দিল, দিয়ে এবার বিকাল 4:30টা হয়ে গেল। পাকা কলা দিল, দুধ দিল, নলেন গুড় দিয়ে মুড়ি দিল, সেটাও খেয়ে নিলাম, বুঝলি। তারপর 6টায় সময় চলে এলো মুড়ি আলুর চপ, বড় বড় বোম, বেগনি আর পেঁয়াজি, সেইটা সবাই মিলে একসাথে খেলাম। এরপর যখন সন্ধ্যে 6:30 হলো, আবার দুধের মালাই মারা 1 কাপ চা দিল, তার সাথে চিকেন পকোড়া দিল 5টা করে, সেটাও সবাই মিলে খেলাম। দিয়ে সবাই মিলে বসে বসে একটু গল্প করার পর দেখি 7:30টার সময় আবার মুখরোচক লোটে মাছের চপ চলে এলো, সঙ্গে টমেটো সস, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, সেটাও সাটিয়ে দিলাম, বুঝলি। এরপর 9টার সময় ভাত দিয়ে দিল, পরোটা, তার সাথে আলু ভাজা, মুরগি ছাঁটের কষা, আলু বেগুন পুঁই শাক দিয়ে, মিটুলি মুলো দিয়ে একটা শুটকি মাছের ঝাল, আর পান্তুয়া 3 পিস করে দিল, বুঝলি। সেগুলো বেশ আরাম করে খেলাম। তো আর সেরকম কিছু দিল না। ওই 9:20 নাগাদ 1 গ্লাস দুধ দিয়ে বললো যে আজ পিকনিক এখানেই শেষ হলো, তোমরা এবার কালকে সকালবেলা উঠে সোজা বাড়ি চলে যাবে, বাড়িতে গিয়ে যে যার মতো স্কুলে চলে যাবে। ওয়াও, এ তো হেভি মেনু ছিল। এই আমাকে বললি না কেন? আর কত টাকা করে এন্ট্রি নিল রে? বড়দের এন্ট্রি ছিল ওই 500 টাকা করে, আর আমরা ছোট বাচ্চারা যেহেতু আমার মাসির বাড়ি, তো সেই জন্য আমাদের কাছ থেকে কোনো পয়সা নেয়নি। ফেলু, এরপরে যদি ওই মাসির বাড়ি যাস আর এইরকম কোনো পিকনিক থাকে না, আমাকে কিন্তু সঙ্গে করে নিয়ে যাস ফেলু।
হাই ফেলু, এত সুন্দর সুন্দর খাবার, এত ভালো পিকনিক জীবনে আমি শুনিনি। এরপরে যদি এরকম করে কিছু হয় আমাকে অবশ্যই জানাস, আমিও যাব। এই তোরা সব চুপ কর, ওই দেখ স্যার আসছে। আরে স্যারের মুখটা আজকে দেখছি কেমন রাগি রাগি মতো, এইভাবে তো স্যার কোনোদিন আসে না, নিশ্চয়ই বাড়িতে কিছু হয়েছে। ঠিকই বলেছিস ব্রো, স্যারের মুখটা যেন কিরকম কিরকম লাগছে, খুব রেগে রয়েছে মনে হচ্ছে আজকে। হ্যাঁ রে, ঠিক বলেছিস রে, আজকে আমাদের একটু সাবধানে থাকতে হবে। হ্যাঁ রে, স্যারের সাথে দেখছি টুম্পা ম্যাডামও আসছে, কিরকম রাগি রাগি অবস্থায় দেখছি। হ্যাঁ, আজকে কিছু হলো নাকি রে আবার? গুড মর্নিং স্যার। আসুন ম্যাডাম, ভেতরে আসুন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। তোর মুখে আর গুড মর্নিং মানায় না, সকালবেলায় গুড মর্নিং, আজকে তোর হচ্ছে। হ্যাঁ, তুই কি করেছিস তুই জানিস? আজকে মনে হচ্ছে ঘেটুর ঘন্ট চচ্চড়ি হয়ে যাবে। স্যার তো খুব রেগে রয়েছে, আর ম্যাডামের কি হয়েছে জানি না। কেন স্যার, আমি আবার কি করলাম? আমি তো সেরকম কিছু করি নাই। তুই কিছু করিসনি? তুই ম্যাডামের মেয়েকে লাভ লেটার দিয়েছিস? না স্যার, এরকম তো কিছু আমি করিনি। আপনার মনে হয় কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। মিসআন্ডারস্ট্যান্ডিং? আমার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় নাই, এবার ম্যাডাম যা করার করবে। ম্যাডাম, আমি তো কিছুই করিনি ম্যাডাম। তুই যখন কিছুই করিসনি, তাহলে আমার মেয়ে তোর এই প্রেমপত্র পড়ে একদম অজ্ঞান হয়ে গেছে, সেটা তুই জানিস? আরে সর্বনাশ করেছি, কালকে তো পুটির হাতে প্রেমপত্রটা দিয়েছিলাম, এই দজ্জাল মহিলাটার হাতে গেল কি করে? এখন কি হবে কে জানে। কিরে, কোনো উত্তর দিচ্ছিস না কেন? বল, কিছু বলবি তো? এই জেঠু, তুই বাইরে আয়, ম্যাডামের কাছে আয়। ম্যাডামের কাছে এসে তুই প্রেমপত্রটা পড়, সবাইকে পড়ে শোনা তুই কি লিখেছিস, আর আমিও শুনবো। দেখি ক্লাসে তুই কিছুই লিখতে পারিস না, আর এখন প্রেমপত্র লিখছিস, দেখি তুই প্রেমপত্র কিরকম লিখতে পারিস। এই নে ধর, এবার সবাইকে শোনা পড়ে তুই কি লিখেছিস। আচ্ছা ম্যাডাম, পড়ে শোনাচ্ছি। আমার বুকের সোনার খাঁচার প্রিয় পুটি, কেমন আছো তুমি? জানি তুমি ভালো নেই। তোমার ওই দজ্জাল মা 45 মিনিটের ক্লাসে আমাদের যা অবস্থা করে ভগবান জানে। সারাদিন তোমার ওপর ওই ডাইনিটা কত নির্যাতন চালায়। তুমি বললে আমি ওনার বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে পারি। প্রথম দিন তোমাকে দেখেই আমার বুক কেঁপে উঠেছিল। সেই কাঁপুনিতে বাংলাদেশ মায়ানমারের কিছু অংশ কেঁপে উঠেছিল, অথচ মানুষ বলে সেটা নাকি একটা ভূমিকম্পের কারণ। কাউকে আমি বিশ্বাস করাতেই পারিনি যে ওটা আমার বুকের ভূমিকম্প। তুমি জানো, সারাদিন শুধু আমি তোমার কথাই ভাবি। এ তো ভাবনা যদি আমি গণিতের প্রতি দিতাম, তাহলে আইনস্টাইনের মতো আমার পকেটেও 2-4খানা নোবেল থাকতো। কিন্তু দেখো, আমি নোবেলের কথা চিন্তা না করে শুধু তোমার কথাই চিন্তা করি। কিন্তু তোমার ওই ভয়ঙ্কর মায়ের জন্য চিন্তাটাও আমি ঠিকমতো করতে পারি না। হঠাৎ করে তোমার মা আমার চিন্তার মধ্যে ঢুকে এসে আমাকে লাঠিপেটা করে আর বলে, তুই আমার মেয়েকে নিয়ে চিন্তা করছিস কেন? সেই দিন একটা স্বপ্ন দেখছিলাম, তোমাকে নিয়ে আমি হানিমুনে গিয়েছি রকেটে করে আমরা দুজনে লুকোচুরি খেলছি। এমন সময়ের মধ্যে কোথা থেকে যেন তোমার মা এসে রকেটের ইঞ্জিনটা বন্ধ করে দিয়ে বলল, নে এবার খেলা হবে। বিশ্বাস করো পুঁটি, তোমার কথা মনে হলেই এই হৃদয়ের মধ্যে এনার্জি বাল্ব জ্বলে ওঠে। তুমি আবার ভেবো না, এটা 300 টাকার এনার্জি বাল্ব 100 টাকায় কিনেছি শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য। আমি ফিলিপস বাল্বের কথাই বলছি, যা দিয়ে তোমাকে শত শত আলো আর দীর্ঘদিনের গ্যারান্টি দিতে পারবো আমি। সত্যি বলছি পুটি, বিশ্বাস করো পুটি। ও মা গো, আমার মাথাটা কিরকম ঘুরছে। কি এই তোদের ম্যাডাম দেখছি তো একদম অজ্ঞান হয়ে গেছে, যা তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স নিয়ে আয়, ডাক্তার ডাক। আমি স্যার এক্ষুনি যাচ্ছি প্রিন্সিপাল স্যারের কাছে, গিয়ে ওনাকে বলছি একটা ভালো ডাক্তার আর অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিতে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও, আর ভিডিওটি দেখতে থাকো আর হাসতে থাকুন আর সুস্থ থাকুন। আর একটা কথা বলার ছিল, স্কুলে যখন আসবে সবসময় পড়াশোনা করবে আর অন্যদিকে কোনো কিছু মন দেবে না। এটা শুধু একটা আনন্দ দেওয়ার জন্য একটা গল্প তৈরি করা হয়েছে। এরকম আরো গল্প পেতে হলে আমাদের ভিডিও দেখতে থাকুন আর হাসতে থাকুন।